কিন্তু দিন যতই যায় সাধকের পূজা আর্চার সাধনা রীতিনীতি বদলাতে থাকে। শুরু হয় পশু পাখির বলি দেওয়া, তাতেও হয়তো সব ঠিক থাকতো, কিন্তু বিপদ বাঁধে যখন সাধক এরপরে নর শিশুর বলির দাবি জানায়। বিজয়ার প্রণাম সেরে এসে সবেমাত্র শাড়িটা বদলে একটা বই হাতে সোফায় এসে বসেছে রিমি। এমন সময় অনিক ফোনটা নিয়ে পাশে এসে বসল। বেশ কিছুক্ষণ নীরবতার পরে অনিক আমতা আমতা করে বলল, জানি আমার কথায় তুমি হয়তো খুব একটা সহমত হবে না, তাও বলছি অফিসের কাজে আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে হচ্ছে। বাড়িতে বলার পরে ওনারা তোমাকেও সাথে নিয়ে যেতে বললেন, তাই আর কি। অনিকের কথা বলার মাঝেই একটা গম্ভীর মুখ করে সেদিকে তাকালো রিমি। এরপরে আর কিছু বলার সাহস বোধ হয়নি ওর। জানি জানি তুমি যেতে চাও না আমার সাথে কোথাও, কিন্তু বাড়ির সবার কথা ভেবেই যদি। অনিকের কথা শেষ হওয়ার আগেই বইটা রাগের বশে পাশের টেবিলে রেখে উঠে বেরিয়ে গেল রিমি। কপালে হাত দিয়ে কি একটা ভেবে চলেছে অনিক। এমন সময় শুনতে পেল আলমারিটা খোলার আওয়াজ, আর সাথে ক্ষীণ গলায় ভেসে উঠল, কদিনের জন্য যেতে হবে একটু বলবেন না? তাহলে সেই মতো জামা কাপড়টা গোছাতে হবে তো, তাই। আর হ্যাঁ, কবে বেরোচ্ছি সেটা কি বলবেন, নাকি সেটাও সাসপেন্সে বজায় থাকবে? অজানা এক আনন্দ যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনিককে। ছুটে গেল রিমির কাছে সে। 6 মাস হয়েছে বিয়ের ওদের, অবশ্য নামেরই বিয়ে বলা চলে। দম্পতির স্বাভাবিক সম্পর্কটাই নেই ওদের মধ্যে। আর সে তো দূরের কথা, একে অপরের সাথে মিনিমাম যে কথোপকথন দরকার সেটাও এতদিন হয়ে ওঠেনি। একে অপরের খারাপ লাগা ভালো লাগা কোনোটার ব্যাপারেই ওরা দুজনে জ্ঞাত নয়। ভাগ্যবশত নামগুলো হয়তো জানে, সেটাও না জানলে লজ্জার কারণ হয়ে দাঁড়াতো, তাই হয়তো। এসবের যথেষ্ট কারণ রয়েছে বই কি, না হলে কি মানুষের দেখে শুনে বিয়ে হয় না নাকি? 6 মাস সময় অনেক, অন্তত দুটো অপরিচিত মানুষের একে অপরকে জানার জন্য। আসলে বিয়েটা হয়েছিল রিমির অমতে, বাবার কথা ফেলতে পারেনি, তাই সে বাধ্য হয়েছিল বিয়েতে রাজি হতে। না না, এই কারণ নয় যে তার অন্য কাউকে পছন্দ। তবে হ্যাঁ, পুরনো অভিজ্ঞতার কারণে বহু সময় ধরে পুরুষ সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল সে। বাবা মা মেয়ের এই হাবভাব দেখে আর বেড়ে চলা বয়সের কারণে চিন্তায় নিমজ্জিত, আর তার ফলস্বরূপ চাপ গিয়ে পড়ল রিমির ওই দুর্বল কাঁধে। বাবার কথা বরাবরই ফেলতে পারে না সে। তার মধ্যে যদি ইমোশনাল কথা দিয়ে কাবু করার চেষ্টা করা হয়, তাহলে তো রিমি যাবে আর কোথায়। বিয়েতে রাজি হলেও প্রথম দেখাতেই অনেকের সাথে খোলাখুলি আলোচনা করে রিমি। প্রথমেই জানিয়ে দেয় স্বামীর কোনো অধিকার সে ফলাতে পারবে না, ওর পক্ষে কোনো পুরুষকে আর বিশ্বাস করা সম্ভব নয়, তাই কোনো আশা যেন না রাখে ওর থেকে। হ্যাঁ, কর্তব্যবোধটুকু রয়েছে, তাই পরিবারের জন্য যা করা দরকার সে করবে, কিন্তু এর বেশি কিছু নয়। ভেবেছিল এসব কথা শুনে অন্যদের মতোই অনিকও বিয়েটা ভেঙে দেবে, কিন্তু কে জানতো যে উল্টো স্রোতে ভাসতে চায় এই মানুষটা। ইলেকট্রিসিটি বোর্ডের এক ভালো পদের কর্মচারী অনিক, কর্মসূত্রে বেশ অনেকদিন বাড়ির বাইরে, কিরকম যেন অগোছলো জীবন তার। তবে এইবার সে চায় নিজের জীবনটাকে একটু গুছিয়ে কোথাও একটা স্থির হতে। সেই মতো বাড়ির কথায় এতদিনের অশান্তির পরে অবশেষে সেও রাজি বিয়েতে। অবশ্য অনিকের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। প্রথম দেখাতেই যেন রিমির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অনিক, তাই হয়তো সম্মতিটা একটু বেশিই ছিল এইবার। তবে রিমির কথাবার্তা শুনে প্রথমে একটু ভাবতে বাধ্য হয়েছিল সে ঠিকই, কিন্তু বড্ড প্র্যাকটিক্যাল মানুষও, জানে বরফ তো একদিন গলবেই, যদি সেরকম উষ্ণতার ছোঁয়া সে পায়। এই যাত্রায় সে রিমির সমস্ত শর্ত মেনেই বিয়েতে রাজি হয়। শুধু রাজি হওয়ায় নয়,
সেগুলোকে মর্যাদা দেওয়াতেও সে বদ্ধপরিকর। এই 6 মাসে রিমি কোনো রকম অমর্যাদা বা অসম্মান বোধ করেনি। এমনকি কখনো ওর মনেও হয়নি যে ওর স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছে। তবে যেই বরফ গলার আশা অনেক এতদিন নিজের মধ্যে বয়ে নিয়ে চলেছে, তার বিন্দু মাত্র আভাস এখনো নেই। বাড়ির সকলের সাথে এতদিনে মিলে মিশে সকলকে আপন করে নিয়েছে রিমি, কিন্তু অনিকের বেলায় কেমন যেন একটা সুপ্ত আগ্নেয়গিরি সে। অনিকও তাই খুব একটা বেশি ঘাঁটাতে চায় না তাকে। লক্ষ্মী পুজো বেরোতেই 2 দিন বাদে বেরিয়ে পড়ল ওরা। গন্তব্য উত্তরবঙ্গের এক গ্রাম, দিশেগাঁও। কলকাতা থেকে রাতে ট্রেন ধরে সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন থেকে নেমে দুজনে স্টেশনে হাত মুখ ধুয়ে চা খেয়ে একটা গাড়ি ভাড়া করলো অনিক। একা থাকলে হয়তো লোকাল বাসে করেই বেরিয়ে পড়তো, কিন্তু সাথে রিমি থাকায় সেই ভাবনা মাথাতেও আনেনি সে। গাড়ি চলতে চলতে ধীরে ধীরে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, আর রিমি কিরকম যেন মন্ত্রমুগ্ধের মতো আশেপাশে সৌন্দর্যকে গিলে চলেছে। পাহাড় ভীষণ প্রিয় ওর, তাই এটা যেন অক্সিজেনের মতো কাজ করছে ওর শরীরে। জানলার কাঁচ নামিয়ে মাথাটা বার করে মুহূর্তটা উপভোগ করছে রিমি, আর অনিক মাদকাসক্তের মতো ওর দিকে চেয়েই রয়েছে। এতটা খুশি এর আগে কোনোদিন দেখেনি ও রিমিকে। চুপ করে পকেট থেকে ফোনটা বার করে এই সুযোগে রিমির কয়েকটা ছবিও তুলে ফেলল সে। অবশ্য রিমি জানলে হয়তো আজ আর রক্ষে নেই ওর। পাহাড়ি রাস্তা দিয়ে এলোমেলো পথে গাড়ি এগিয়ে চলেছে, আর রিমি হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ অনিককে এরপরেই বলে উঠল, আচ্ছা, খুব তাড়া রয়েছে কি? না, আসলে আমরা কি একবার গাড়ি থেকে নামতে পারি? আমার ভীষণ ইচ্ছা করছে একবার নামতে। অনেক অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল রিমির দিকে। এর আগে এতটা মিষ্টি ভাবে, এমনকি অনেকের দিকে চেয়ে চোখে চোখ রেখে কথা বলেনি রিমি। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না অনেকের, শুধু মাথাটা নাড়িয়ে সম্মতি জানালো। গাড়ি থামতেই দৌড়াদৌড়ি শুরু করেছে রাস্তায় রিমি। ওর খুশির আজ কোনো বাঁধন নেই। খাঁচার পাখি আজ যেন প্রথমবার খোলা আকাশে উঠতে পেরেছে। এর মধ্যেই দৌড়ে একবার অনিকের কাছে এসে বলল ওর ছবি তুলে দেওয়ার জন্য। অনিক আরও অবাক হলো। এক নিষ্পাপ শিশুসুলভ ব্যবহার তার। শান্ত প্রাণহীন নদী যেন আজ খরস্রোতা। রিমির এই প্রাণোচ্ছল রূপ সে এর আগে কখনো দেখেনি। অনেক আরও যেন বেশি করে ডুবতে শুরু করেছে রিমির মধ্যে। মাঝে মনে হলো এরকমটা হবে জানলে আগেই ওকে পাহাড়ে বেড়াতে নিয়ে আসতো, এমনকি সারা জীবনের জন্য পাহাড়েই ওকে নিয়ে থেকে যেত। এদিকে সময় অনেকটা হয়ে এসেছে। ড্রাইভার ডাকছে, কিন্তু অনিকের আর মোটেও ইচ্ছে করছে না রিমিকে থামিয়ে আবার সেই ওর আনন্দ কেড়ে নিতে। খানিক বাদে রিমি দৌড়ে এসে বলল, এই রে, অনেকটা দেরি হয়ে গেল। সরি, এটা মনে হয় আমার জন্য দেরি হয়ে গেল না? চলুন চলুন যাওয়া যাক। আমার খিদেও পেয়েছে, সামনে যদি কিছু খাওয়া যায়। সাথে সাথে গাড়িতে উঠে সামনেই একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে ফেললো ওরা। এর মধ্যেই ক্লান্ত হয়ে গাড়িতেই জানলায় হেলান দিয়ে শুয়ে পড়েছে রিমি। এবড়ো খেবড়ো রাস্তায় বারবার গাড়ি হোঁচট খাচ্ছে, আর মাথায় টুকটাক করে লাগতেই আছে দেখে অনেকটা দ্বিধাগ্রস্ত হয়েই রিমির মাথাটা নিজের কাঁধে এলিয়ে দিল। একবার চোখ খুলে রিমি দেখল, তারপর আবার খুব গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ল। অনেকের মনে এটা দেখে কিরকম যেন একটা আশার আলো জ্বলে উঠল। মনে হচ্ছে আর খুব বেশি সময় বাকি নেই, যখন বরফ সত্যিই গলতে শুরু করবে। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে এসেছে। সরকারি এক ছোটখাটো কটেজের ব্যবস্থা করা হয়েছে, আর পাশেই রয়েছে সরকারি কোয়ার্টার। সেখানেই বাকি কর্মচারীরা থাকে। জায়গাটা প্রপার জনবসতি থেকে একটু দূরে। চারপাশে পাহাড়, পাহাড়ের একটা ধাপেই কটেজ, আর তার একটু দূরেই 100 মিটারের মধ্যে সরকারি আবাসন। কটেজের সামনেই এক বিশাল ঝর্ণা, আর একটু নিচে নামলেই তিস্তা নদী। তিস্তার এখানে খুব একটা স্রোত নেই। ছোটখাটো নৌকা মনোরঞ্জনের জন্য চলতে পারে, এই যা। খানিকটা দূরত্বে এই তিস্তাই আবার প্রাণোচ্ছল। কটেজের পিছন দিকে বেশ ঘন জঙ্গল দেখা যাচ্ছে।
দোকান এবং প্রয়োজনের সব জিনিসের আয়োজন যদিও এখানে নেই, তার জন্য লোকালয়ের দিকে যেতে হবে। কটেজে ওদের দেখাশোনার জন্য রয়েছে নেপালি 2 কর্মচারী, তিরুবান লেপচা এবং ওনার স্ত্রী নিমকিত। ওই দূরেই লোকালয়ে ওরা থাকে, তাই সারাদিন সব কাজকর্ম করে ওরা বিকেল হলেই সূর্যের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়বে বলে জানিয়ে দিয়েছে। বাংলা ওদের থেকে আশা করা অনুচিত, কোনো রকমের হিন্দিতেই কথা বলে ওরা। কটেজটা কাঠেরই তৈরি, যেমনটা আর কি হয়ে থাকে পাহাড়ি এলাকায়। গরম জলের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিসিটি খুব কষ্ট করে দেওয়া হয়েছে, তাই ভারী ইলেকট্রিক জিনিসপত্র ব্যবহার করা নিষেধ, আর ব্যবহার করলেই সাথে সাথে পাওয়ার কাট হওয়ার সম্ভাবনা থাকে। কটেজে 2টো বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন আর একটা বাথরুম। ঘরগুলো ঘুরে ঘুরে অনেকের কাছে গিয়ে রিমি বলল, ওই দিকের ঘরটা আমি নিচ্ছি, আপনি বরঞ্চ পাশের ঘরটা নিন। আসলে আসলে ওই ঘরটা থেকে খুব সুন্দর ঝর্ণা দেখা যায়। এখানে এসে যে ওদের অন্য রুমে থাকতে হবে সেটা ভাবতেও পারিনি অনেক। মনে মনে 2-4টে গালিগালাজ করে দিল যারা এই ঘর বানিয়েছে তাদের। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তিরুবানের সাথে বেরিয়ে পড়ল অনেক। এদিকে নিমকিতের সাথে ঘরে বসে বসে এই জায়গা নিয়ে গল্প শুনছে রিমি। জানলা দিয়ে আশপাশটা দেখছে আর নিমকিতকে সবকিছু নিয়ে জিজ্ঞেস করে চলেছে ও। এরপরেই হঠাৎ করে দূরের একটা বিশাল বাংলো মতো কিছু দেখিয়ে নিমকিতকে জিজ্ঞেস করলো রিমি, ওই যে ওটা কি? নিমকিত ভীষণ ঘাবড়ে গিয়ে প্রশ্নটা এড়িয়ে যেতে চাইল, কিন্তু রিমি আরো জোর করার শেষে বলল, मेम साहब, उधर मत देखना, वो जगह ठीक ना है। 85 सा है उधर, जो उसके करीब जाता है कभी लौट के नहीं आता। শুনেই হাসিতে গড়াগড়ি রিমি। এরকম রূপকথার গল্প শুনে কার না হাসি পাবে, এই সময় এসেও নাকি ভূত প্রেত পিশাচ। রিমি হাসতে হাসতেই নিমকিতকে বলে উঠল, अरे वाह, ये जगह तो अपने में ही कुछ खास ही है। मुझे ले चलो तो फिर उधर, मैं भी तो देखूं तुम्हारे पिशाच को, उनका इंटरव्यू लेके तो देखूं। নিমকিত খানিকটা রেগেই উঠল। হয়তো চাকরিটা বাঁচানোর তাগিদ না থাকলে 2-4টে কথা শুনিয়ে ওখান থেকে চলেও যেতে পারত। এরপরে আর একটা কথাও বলেনি এই নিয়ে। রিমি এই নিয়ে আরো জানতে চাইল, কথা বারবার ঘুরিয়ে নিয়েছে। সন্ধে অনিক আর তিরুবান ফিরে এলে নিমকিত হ্যারিগানটা পরিষ্কার করে জ্বালিয়ে আগুনের শিখাটা কম করে ডাইনিং এর একপাশে ঝুলিয়ে দিল, যাতে লোডশেডিং হলে কোনো অসুবিধা না হয়। এরপরেই ওরা বাড়ি ফিরে গেল। খাওয়া দাওয়া সেরে দুজনে দুজনের ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। অনেকের কিছুতেই যেন ঘুম আসছে না, রীতিমতো ভেবে চলেছে সারাদিনের কথা, রিমির কথা। রিমির ওই হাসি মুখটা বারবার যেন ভেসে উঠছে। এত ভালো সময় রিমির সাথে ওর এর আগে কখনো কাটেনি যে। এসব ভেবে ভেবে আর একদম ঘুম আসছে না। এমন সময় দরজায় একটা কড়া নাড়ার আওয়াজ পড়ল। আলোটা জ্বালিয়ে বেরোতেই দেখলো রিমি। আসলে আসলে আমার কিছুতেই ঘুম আসছে না, তার মধ্যে ইন্টারনেটটাও নেই এখানে, তাই একা একা খুব বোর হচ্ছিলাম। কিছুক্ষণ যদি আমি এখানে থাকি কোনো অসুবিধা হবে? অনেক তো বিশাল আনন্দে লাফাতে লাফাতে রিমিকে ঘরে নিয়ে এসে বসতে দিল। এরপরে সারাদিন কেমন লাগলো, জায়গাটা কিরকম, এই নিয়ে কথা বলে চলল ওরা। খানিক বাদে গল্প করতে করতে রিমি যে কখন ঘুমিয়ে পড়েছে তা খেয়াল করেনি অনিক। পাশ থেকে চাদরটা টেনে এনে বিছানার এক পাশে শুয়ে পড়ল অনিক। পরদিন সকালে তিরুবান আর নিমকিদের আওয়াজ শুনে ঘুম ভাঙল ওদের। ঘুম ভাঙতে রিমি খেয়াল করলো অনিকের একটা হাত ধরে জড়িয়ে রয়েছে ও। অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি উঠে পাশের ঘরে চলে গেল রিমি। সেদিনও সন্ধ্যায় অনেক ফিরে আসার পরে দুজনে জমিয়ে আড্ডা মারছে। এর মধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে বাইরে। রিমি এই সুযোগে দুজনের জন্য কফি বানাতে গেল। রান্নাঘরে বৃষ্টির ঝাপটা আসছে দেখে জানলার পাল্লা ধরে টেনে বন্ধ করতে গিয়ে
দূরে চোখে পড়ল আবার ওই বাংলোটা। অদ্ভুতভাবে কিছুক্ষণ ওদিকে তাকিয়েই রইল রিমি। এক তীব্র আকর্ষণ বোধ করছে ও, যেন জানতে ইচ্ছা করছে কি এমন রয়েছে ওখানে, কেনই বা এত জল্পনা কল্পনা। ঠিক করলো ওই বাংলোর রহস্য সে জেনেই ছাড়বে। কফি এনে অনিককে দিয়েই পাশে বসল রিমি। একটু অভিমানের সুরে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো একটা কথা, আপনি এখানে আমাকে কেন এনেছেন বলুন তো? সারা দিন ঘরে এভাবে বসিয়ে রাখতে? কত সুন্দর জায়গা, আপনি সারা দিন বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর আমাকে আমাকে এইভাবে চুপচাপ বসে শুধু দেখতে হচ্ছে, তাই তো? এটা ঠিক বুঝি? অনেক হাসতে হাসতে বলল, এই ব্যাপার, ম্যাডামের অভিমান হয়েছে? তাহলে বলুন কখন বেরোতে চান আপনি? কালই। ওকে, চলো তবে। পরদিন দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ওরা বেরিয়ে পড়ল। ঘুরতে যাওয়ার জন্য গাড়ি পাওয়া এখানে খুবই চাপ, তাই হেঁটে হেঁটেই ঘুরতে হলো বই কি। এদিকে রিমির মাথায় কিন্তু ঘুরেই চলেছে ওই মিস্ট্রি বাংলোটার কথা। যখনই কোনো দোকানে ঢুকছে তখনই একটু গল্পগুজব শুরু করে কথায় কথায় জানার চেষ্টা করছে ওই বাংলোটার কথা, কিন্তু লক্ষ্য করলো সকলেই কিরকম যেন ব্যাপারটা এড়িয়ে চলেছে। কেউই কিছু বলতে চাইছে না, কোনো না কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যাচ্ছে। রিমি বুঝতে পারল নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য লুকিয়ে রয়েছে ওখানে। অবশেষে একটা কম বয়সী মেয়ে যে খাবারের হোটেলে কাজ করে তার থেকে জানতে পারলো ওই নিচের দিকে তিস্তার অন্য পার দিয়ে নাকি যেতে হয় ওই দিকে। এদিকে রিমির মনে কি চলছে অনিকের কিন্তু কোনো টের নেই। রোজ সময় করে বেরিয়ে পড়ে ওরা, একে অপরের সাথে সময় কাটায়, প্রচুর গল্পগুজব, আরও কত কি। অনিকও তখন অলিক স্বপ্নে মত্ত, অদ্ভুত সব জল্পনা কল্পনায় সে ভাসছে। এতদিনে বন্ধুত্বটা ঠিক হয়েই গেছে। বেশ কদিন ধরে তিস্তায় গিয়ে ঘুরে আসার জন্য জেদ করছে রিমি। এদিকে অনিকের কাজেরও ভীষণ চাপ পড়ে গেছে। নিমকিতকে বারবার ঘুরিয়ে আনার কথা বললে নিমকিত শুধু এড়িয়ে যায়। অনিকেরও খুব খারাপ লাগছে এসব দেখে। একদিন সময় মতো বেরিয়ে পড়ল রিমিকে নিয়ে। তিস্তার কাছে গিয়েই দেখতে পেল দূরে ওই বাংলোটাকে। কিরকম যেন ভয়াবহ এক গা ছমছমে রূপ তার। চারপাশে বিশাল ঘন জঙ্গল দেখা যাচ্ছে ওই উঁচুতে। চারপাশটা ঘিরে রাখা আছে বাংলোটার। নদী পেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওই দিকে যাবার। জলে বেশ ভালোই ভয় রয়েছে রিমির, কিন্তু আবার অদ্ভুত শখও রয়েছে নৌকায় করে ঘোরার। আসলে নিজের ভয়গুলোকে কাবু করার এক অদ্ভুত জেদ কাজ করে ওর মধ্যে। অনেক তো কিছুতেই নৌকায় উঠতে রাজি নয়। এদিকে রিমিও বারবার বলেই চলেছে। অগত্যা রিমির জেদের কাছে বাধ্য হয়েই নৌকায় উঠতে রাজি হলো অনেক। এইখানে স্রোত খুব কম যদিও, তাই ভয় খুব একটা বেশি নেই। লাইফ জ্যাকেট নিয়ে দুজনে উঠল নৌকায়। অনেক নিজে জ্যাকেটটা পরে তারপর রিমিকেও পরিয়ে দিল। খানিকটা অপ্রস্তুত লাগছিল ওর, কিন্তু তাও আর কিছু বলল না রিমি। নৌকো নদী বরাবর দাপিয়ে বেড়াচ্ছে, আর ওরা দুজন যেন ওই পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে গেছে। রিমি শুয়ে পড়ল নৌকার ওপরে, তা দেখে পাশে অনিকও। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। আকাশের দিকে দুজনে তাকিয়ে রয়েছে। কি সুন্দর লাগছে আকাশটা আজ। অনেক আস্তে আস্তে রিমির হাতটা ধরে ফেলল। রিমি শান্ত হরিণীর মতো তাকালো ওর দিকে। দুজনে তখন একে অপরের চোখের মায়ায় হারিয়ে ফেলেছে নিজেদের অস্তিত্বকে। তারপরেই কি মনে হলো রিমি উঠে বসল। ওকে দেখে অনিকও। খানিক বাদে নৌকোর ছাউনিতে ঠেস দিয়ে উঠে দাঁড়িয়ে রইল অনিক। হাত ধরে টেনে তুলল রিমিকে। রিমি তখন ক্রমাগত ভয় পেয়ে চলেছে। রিমির কোমরে হাত দিয়ে ওকে ধরে শান্ত করার চেষ্টা করে চলেছে অনিক। তারপরেই ঠোঁটে আঙুল দিয়ে রিমিকে চুপ করালো অনিক। রিমি অদ্ভুতভাবে চুপ করে দাঁড়িয়ে রইল অনিকের দিকে চেয়ে। এরপরেই রিমির মুখের আশপাশ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে ওর পরিশুদ্ধ মুখে হাত বোলাতে বোলাতে কপালে আলতো করে একটা চুম্বন। রিমি ভয় পেয়ে অবাক হয়ে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ঠিক ততটাই শক্তভাবে অনেক ধরে রাখলো রিমিকে।
রিমি ক্রমাগত ছটফট করে চলেছে। এমন সময় অনেকের ঠোঁট দুটো ছুঁয়ে ফেললো রিমির ঠোঁট দুটোকে। খানিক বাদে কিছু একটা মনে করে অনেককে ছিটকে সরিয়ে দিয়ে বসে পড়ল রিমি। তারপর আর একটা কথাও সেভাবে বলল না রিমি। অনেকও খুব একটা চেষ্টা করেনি। এরপরেই বৃষ্টি শুরু হয়। অগত্যা তাড়াতাড়ি নৌকো থেকে নেমে ঘরের দিকে রওনা দেয় ওরা। পুরো ভিজে গেছে দুজনেই, তার মধ্যে এত ঠান্ডা বেড়ে গেছে বৃষ্টির জন্য। তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে হেয়ার ড্রায়ারটা চালিয়ে চুল শুকোতে শুরু করলো রিমি। ব্যাস, আর কি। লোড সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে লোডশেডিং। ভয় দৌড়ে অনেকের কাছে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল রিমি। বুকের ধকধক আওয়াজ তখন 10 গুণ বেড়ে গেছে। অন্ধকারে ভীষণ ভয় করে রিমি। ক্রমাগত রিমিকে বুঝিয়ে সামলানোর চেষ্টা করছে অনেক। বাইরে আবার একটু বিদ্যুতের ঝলকানি, সাথে মেঘের গর্জন। আরও শক্ত করে অনেককে জড়িয়ে ধরল রিমি। জানলা দিয়ে আসা হালকা আলোর ঝলকানিতে একে অপরের মুখ দুটো মাঝে মাঝে চোখে পড়ছে। অনেক আবারও একবার নিজের ঠোঁট দুটো ছুঁইয়ে দিল রিমির ঠোঁটে। এতক্ষণে রিমির অশান্ত প্রাণটা যেন শান্ত হয়ে উঠেছে। রিমি নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করেনি। অনেকের ঠোঁট দুটো রিমির গোটা মুখে নিজেদের ছাপ ফেলে চলেছে। আর এদিকে রিমি আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অনেককে। অনেকের ঠোঁট দুটো আস্তে আস্তে নেমে এসেছে রিমির গলার কাছে। রিমি যেন আরো একটু করে নিজেকে সমর্পণ করে চলেছে। তারপরেই কিছু একটা মনে হলো, একটা দ্বিধাবোধ, একটা অদ্ভুত অপরাধবোধ। সাথে সাথে নিজেকে অনেকের থেকে সরিয়ে অন্ধকারের মধ্যেই দৌড়ে পাশের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল রিমি। অপরাধবোধে ডুবে চলেছে অনেক। আর সাহস হলো না রিমির দরজায় গিয়ে কড়া নাড়া। দুজনেই একটা অনুশোচনায় জেগে রইল সারা রাত। সকালে উঠে খুব একটা কথা কেউই কারুর সাথে বলল না। অনেকের নিজের প্রতি একটা অপরাধবোধ নাকি রিমির প্রতি অভিমান। কোনো একটা কিছুর কারণে রিমির সাথে সেদিন কোনো কথা না বলেই কাজে বেরিয়ে পড়ল সে। রিমিরও খারাপ লাগছে এদিকে। মনে হলো কাল রাতের ব্যবহারের জন্য একবার অন্তত ক্ষমা চাওয়া উচিত। কিন্তু কোনো একটা অজানা কারণ তাকে আটকে ফেলল বারবারই। সারাদিন নিমকিদের সাথেও খুব একটা কথা হলো না। অফিস থেকে ফিরে অনেকও কিরকম যেন চুপচাপ। রিমি কথা বলার চেষ্টা করলো, সেভাবে কোনো উত্তর মিলল না। একটা নিস্তব্ধতার মধ্যেই কাটলো বেশ কিছুদিন। তারপর একদিন কালী পুজোর আগে অফিসের একজন কলিগকে নিয়ে এলো অনেক। এই যে, এই হলো আমার ওয়াইফ রিমি। আর রিমি, ইনি প্রবীরদা, যার কথা তোমাকে বলি আমি। আরে দাদা, দাদা বসুন প্লিজ। ও ভীষণ আপনার কথা বলে। এই অঞ্চলে বাঙালি মানুষজনের এত অভাব এমনিতেই, তাতে আপনাদের পাওয়া মানে কিছুটা অন্তত স্বস্তি। যাই হোক আপনারা গল্প করুন, আমি কিছু খাবারের ব্যবস্থা করি। না না বৌদি, অন্যদিন এসব হবে। আজ আমি এসেছি অন্য কারণে। একদম সময় নেই হাতে। আমার বাড়িতে পরশুদিন কালী পুজো। এইবার একটু বড় করেই করছি আসলে। আপনাদের কিন্তু আসতেই হবে। রাতের বেলা পুজো দেখে থেকে যেতে হবে কিন্তু। অনেকের সাথে কথা হয়ে গেছে, কোনো বারণ কিন্তু আমি আর শুনবো না। এই প্রস্তাবে তো সাথে সাথেই রাজি রিমি। এমনি এখানে কারুর সাথে খুব একটা কথা হয় না। ওদিকে অনেক আজ অনেকদিন বাদে ওর সাথে কথা বলেছে দেখে রিমির বেশ ভালোই লাগলো। প্রবীরদা চলে যাওয়ার পর অনেকের কাছে গিয়ে কালী পুজো নিয়েই কিছু একটা বলতে যাবে, হঠাৎ পাশ কাটিয়ে চলে গেল অনেক। বুঝলো অনেকের রাগ অভিমান এখনো কিছুই কমেনি। আর অদ্ভুতভাবে ওর এই নিশ্চুপতা রিমির উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কতদিন হয়ে গেছে অনেকের সাথে ভালোভাবে দুটো কথা পর্যন্ত হয়নি। যতটুকু না বললেই নয় আর কি। দরকার ছাড়া একটা কথাও বেরোয় না অনেকের মুখ থেকে। চোখে চোখ রেখে কথা অবধি বলে না আর। রিমি নিজেও বোঝে না অনেকের এরম ব্যবহারে ওরই বা কেন যায় আসছে। অনেক পাশের ঘরে চলে গেলেও ওখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল রিমি। কালী পুজোর দিন দুপুরবেলায় ওরা পৌঁছে গেল প্রবীরদার বাড়ি। বাড়িটা গ্রামের একটু বাইরে, সমতলের কাছাকাছি। এখানে বেশ ঘন জনবসতি।
ওপরের দিকে যেমন মানুষজনের অভাব, এখানে ঠিক তার উল্টো। বাড়ির একটু পেছনেই বয়ে চলেছে তিস্তা, আর ওর কুলুকুলু আওয়াজ যেন মাতিয়ে রেখেছে পরিবেশটাকে। এত মনোমুগ্ধকর শান্ত শীতল পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে রিমি। পাহাড় আর সমতলের এত সুন্দর মেলবন্ধন বোধহয় খুব কমই দেখেছে ও। আলাপ পর্ব শেষ করে পুজোর কাজে লেগে পড়ল রিমি শিপ্রাদির সাথে, মানে প্রবীরদার অর্ধাঙ্গিনী আর কি। খুব অল্প সময়ে দুজনের এত মিল, হাসাহাসি গল্পগুজব সব একসাথেই চলতে থাকলো। এ কথা ও কথা বলতে বলতে হঠাৎ রিমি বলল, দিদি, তুমি তো এখানে বেশ অনেকটা সময় ধরে নিশ্চয়ই আছো, মানে তোমার কথা শুনে যা মনে হয়। হ্যাঁ, সে তো বটেই। প্রায় 6 বছর হলো। আমার ছেলে হওয়ার আগে থেকেই তো আমি এখানে। ওরই তো বয়স এখন 4.5। ওহ বাবা, তাহলে তো তুমি সবকিছুই খুব ভালো করে চেনো, জানো নিশ্চয়ই এসব ব্যাপারে অনেক। সে তো বলা যায়, তবে কিসের কথা তুমি বলছো বলো তো? ওই যে নদীর ওই পারে যে বিশাল বড় বাংলোটা দেখা যায়, সেটার ব্যাপার কি বলো তো? আসলে আমার বাড়ির মেয়েটা না কিসব ভুল ভাল কথা বলে জানো। ওহ বাবা, আর বলো না বাপু। ওই জায়গা নিয়ে এখানে লোকদের মনে বিশাল ভয়। কেউ কিছু তো কোনোদিন দেখেনি, তবে লোক মুখে এই ওই শুনে ওইসবই চলতে থাকে, এক কান থেকে আরেক কান। তুমি ওসব ভুলভাল খবরে কান দিও না। আমি তো এসব নিয়ে একদম মাথা ঘামাই না। না আসলে দিদি, আমি না এসব নিয়ে সেরকম ভাবি না, তবে জায়গাটা খুব দেখতে ইচ্ছে করে জানো। দূর থেকে দেখে কিরকম একটা আকর্ষণ যেন জাগে। ও বাবা, এসব ভুলেও কারোর সামনে বলো না বাপু। তোমায় ভূতে ধরেছে ভেবে এখনই ওঝার কাছে নিয়ে চলে যাবে। প্রচন্ড কুসংস্কার এখানে মানুষের মনে। সেটাই তো আমি জানতে চাই, কি এমন আছে ওই বাড়িতে, এত ভয় কিসের? আরে আসলে তেমন কিছুই না। যা শোনা যায় তা হলো, আজ থেকে প্রায় 60-70 বছর আগে কোনো এক জমিদার নিজের মনোরঞ্জনের জন্য এই পাহাড়ি অঞ্চলে ওই বাংলোটা বানায়। কলকাতার দিকেই ওনার বাড়ি বোধ হয়। বছরের বেশ অনেকটা সময় উনি এখানে এসে সময় কাটাতেন। তবে এখানে আসায় তার জীবনে নাকি কিছু অশান্তির উদ্রেক হয়, জীবনে ক্ষয় ক্ষতি এসব দেখা দেয়। নিরুপায় হয়ে তিনি আশেপাশের লোকজনদের কথা শুনে এক সাধকের সংস্পর্শে আসেন। তারপরে সেই সাধককে নিজের সাথে করে নিয়ে যান সেই বাড়িতে। ওনার কথা মতোই তিনি চলতেন। পুজো আর্চা যজ্ঞ এসব চলত। ওনার কথা অনুসারে চলার কারণে জমিদারের জীবনেও পরিবর্তন আসে। ভাগ্য ধীরে ধীরে ফিরতে থাকে। সেখানেও ঠিক ছিল, কিন্তু দিন যতই যায় সাধকের পূজা আর্চার সাধনার রীতিনীতি বদলাতে থাকে। শুরু হয় পশু পাখির বলি দেওয়া, তাতেও হয়তো সব ঠিক থাকতো, কিন্তু বিপদ বাঁধে যখন সাধক এরপরে নর শিশুর বলির দাবি জানায়। জমিদার রাজি না হলে তাকে নানা রকম ভাবে ভয় দেখানো হয়, পরিবারের ক্ষতির, এমনকি প্রাণ নাশেরও। জমিদার নিরুপায় হয়ে রাজি হয়, তবে একেবারেই থেমে থাকেনি সাধক। তার এই চাহিদা দিন দিন বাড়তেই থাকে, আর প্রত্যেক অমাবস্যায় শুরু হয় শিশু বলি। জমিদার যাকে আগে অন্ধের মতো বিশ্বাস করত, ভগবানের আসনে দেখত, তার আসল রূপ সামনে উন্মোচিত হয়। বুঝতে আর দেরি থাকে না যে সে সাধারণ কোনো সাধক নয়, বরং তন্ত্রের সাধক। গ্রামবাসী অনাচার আর মেনে নিতে পারে না, বিদ্রোহ ঘোষণা করে। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় বাংলো। জমিদার গ্রামবাসীকে সমস্ত সত্যিটা জানায়।
সকলে তৎক্ষণাৎ সাধককে চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে গাছের সাথে বেঁধে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তান্ত্রিক মারা গেল, ওর আত্মা ছেড়ে যায় না এই জায়গা। গ্রামের নানা রকমের সমস্যা শুরু হয়। যারা প্রত্যক্ষভাবে তান্ত্রিকের মারা যাওয়ার সাথে জড়িত, তারা আস্তে আস্তে রহস্যজনকভাবে নৃশংস মৃত্যুর শিকার হয়। জমিদারের ধরহীন মৃতদেহ বাংলোর সামনে যে প্রধান দরজা, তার পাশে পাওয়া যায়। গ্রামবাসীদের কারো পেট খুবলে মৃত্যু, কারো গাছের ডালের সাথে ঝুলে মৃত্যু, কারোর আবার হাত পা টুকরো টুকরো ভাবে ছিঁড়ে রেখে মৃত্যু। মহামারী প্রকোপ শুরু হয় গ্রামে। বেশিরভাগ 10 বছরের কম বয়সী বাচ্চারা মরতে থাকে তাতে। গ্রামের আবহাওয়ার নাকি তখন ভীষণ পরিবর্তন। বাতাসও বিষাক্ত, প্রাণ খুলে শ্বাস নেওয়ার উপক্রম নেই। আকাশে তখন সারাক্ষণ লালচে মেঘ, নদীর জল প্রায় শুকিয়ে আসছে, বৃষ্টি বাদলা নেই, পাহাড়ে হামেশাই ধস নামছে। লোকজন তখন বাড়ি থেকে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছে। এসব কথা লোকমুখে সেই পূর্বপুরুষ থেকে চলে আসছে, কোনো আক্ষরিক প্রমাণ নেই বটে। সেই সময় পরিস্থিতি দেখে বুঝতে পারে সকলে যে এই সব কিছুর পেছনে নিখাত তান্ত্রিকই রয়েছে। মৃত্যুর সময় সে নাকি বলে গেছিল, কাউকে শান্তিতে বাঁচতে দেবে না সে, ফিরে এসে আসবেই। স্বাভাবিকভাবেই তান্ত্রিক খুব পরাক্রমী এক অশুভ শক্তিতে পরিণত হয়েছে। মৃত্যুর পর তার শক্তি আরো বেড়ে গেছে। সকলে প্রাণ হাতে নিয়ে বেঁচে রয়েছে। কখন কার ভাগ্যে কি আছে কেউ জানে না। গ্রামের সব পুরোহিত একসাথে হয়ে অনেক পুজো আর্চা করা হলো, কিন্তু কোনো মতেই কিছু লাভ হলো না। সমস্যা দিন দিন বাড়তে থাকলো। শেষে গ্রামবাসীর দ্বারস্থ হলো জমিদার বাড়ির ছেলের কাছে। শহর থেকে মহাপণ্ডিতদের নিয়ে আসা হলো। 10 দিন ধরে টানা মহাকাল জয়ী পূজা হলো। আর এরপরে নাকি কিসব দিয়ে বন্ধ করে দেওয়া হয় তান্ত্রিকের আত্মাকে ওই বাংলোয়। পরিত্যক্ত ঘোষণা করা হয় ওটাকে। তারপর থেকে আর কখনো কেউ ওখানে যায়নি, বা যেতে দেওয়াও হয়নি বললে ভালো হয়। এসবের পর লোকজন তিস্তার এই পারে এসে বসবাস শুরু করে। ওই পারে এখনো কোনো বসতি নেই, দেখতেই তো পাচ্ছ। দেখো, এইসব কথা লোক মুখে চলে আসছে। আমি কাল শুনেছি কারোর থেকে, আজ আমি তোমাকে বললাম। এরপর কাল তুমি অন্য কাউকে বলবে, আর এটা এরকম ভাবে চলতেই থাকবে। কোনো প্রমাণ কারো কাছেই নেই, না আমি নিজের চোখে কিছু দেখেছি, না বাকিরা। এইবার পুরোটাই বিশ্বাসের ব্যাপার। তোমার ইচ্ছা হলে তুমি বিশ্বাস করবে, না হলে না। এইখানে সবাই এটাকে এত বছর ধরে বিশ্বাস করে এসেছে, তাই জমির মতো ভয় পায়। তুমি বিশ্বাস না করলে ভয়ও নেই। আচ্ছা দিদি, একটা কথা বলো তো, তুমি এসব বিশ্বাস করো? শুনেই হাসিতে গড়িয়ে উঠল শিবরা। পেটে খিল ধরানো হাসি থামিয়ে তারপর বলল, আরে বোকা, আমি বিশ্বাস করলে নিশ্চয়ই এত খোলা মেজাজে তোমার সাথে এই নিয়ে কথা বলতাম না। দেখো, ওরা ওদের মতো কুসংস্কার নিয়ে আছে, থাকুক। আমি আমার মতো দিব্যি আছি, আর কি চাই? তাহলে চলো না প্লিজ একবার গিয়ে দেখি, আসল ব্যাপারটা কি জানার চেষ্টা করি। আসলে এত বড় একটা মিস্ট্রি, পুরো অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি জানো। কিন্তু তুমি জানো, এখানে আমি আর কাউকে দেখতে পাচ্ছি না যারা এই ব্যাপার নিয়ে এতটা হালকা মেজাজ রাখে। জানো, আমার তো মনে হয় কোনো গুপ্তধন বা কিছু এমন কিছু আছে ওখানে জমিদারের, এটা যাতে জানাজানি না হয় তার জন্যেই নিশ্চয়ই গল্প বানিয়ে রেখেছে সব। ও বাবা, তুমি এখানে এসে অ্যাডভেঞ্চারও শুরু করে দেবে বুঝি? যেতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওদিকে তো লোকজন একদমই যায় না।
কোনো খারাপ মানুষের আড্ডা হতে পারে। দুজন মেয়ের যাওয়াটা কি সেফ হবে? সেই নিয়ে তুমি চিন্তা করো না, পুরো সেলফ ডিফেন্সের কোর্স করা আমার। গায়ে একটা কেউ হাত দেওয়ার চেষ্টা তো করুক, পুরো ছুঁড়ে ফেলে দেবো ওকে। আচ্ছা ঠিক আছে, পুজোটা মিটুক, সামনের সোমবার চলো তবে ঘুরে আসা যাক সকাল সকাল। তবে হ্যাঁ, বাড়িতে জানিয়ে রেখো কিন্তু। এই না না, একদম না, ওনাদের জানালে কোনোদিনও যেতে দেবে আমাদের? তুমি প্লিজ দিদি এই ভুল করো না, আগে চলো ঘুরে আসি, তারপর না হয় জানাবো। আচ্ছা তবে তাই হোক। মন সায় না দিলেও রিমির কথায় রাজি হয়ে যায় শিপ্রা। এতদিন তো ওর মনেও জায়গাটা নিয়ে আগ্রহের শেষ নেই। রিমির মতো কোনো কৌতূহলী সঙ্গী পায়নি বলেই নিজেকে আটকে রাখতে হয়েছিল। না হলে আজও মনে পড়ে প্রথম প্রথম জায়গাটা নিয়ে এত কিছু শোনার পর প্রবীরকে কতবার বলেছিল গিয়ে ঘুরে আসার জন্য। প্রবীর যদিও কড়াভাবে না করে দিয়েছিল, তাই এইবারও জানানোর প্রয়োজন নেই, জানালেই তো আবার ঝামেলা করবে। রাতে পুজো শেষে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল সবাই। রিমির কিছুতেই আর ঘুম আসছে না, বারবার শুধু ওই বাড়ি নিয়েই ভেবে চলেছে। অপেক্ষা যেন বাঁধ ভাঙছে। শুধু মনে হচ্ছে কখন আসবে সোমবার, ওর এতদিনের কৌতূহলের ওপর থেকে পর্দা সরবে। পরের দিন আর অফিস যায়নি অনিক। স্নান করে নিজের ঘরে পেপারটা নিয়ে বসে আছে। সামনে দিয়ে রিমি বেশ কয়েকবার যাওয়া আসা করলেও কোনো কথা বলল না অনিক। আজ নিমকিতদেরও ছুটি, রান্না বান্না তাই রিমি একাই হাতে সামলেছে। রান্না শেষ করে স্নান থেকে এসে ফোনটা হাতে নিতেই দেখলো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। শিপ্রাদি কিসের ছবি পাঠিয়েছে। খুলে দেখলো ওর আর অনিকের একসাথে কিছু তোলা ছবি, সাথে কয়েকটা ক্যান্ডিডও। কখন যে এসব তুলেছে ওর ধারণাই নেই। ছবিগুলো দেখতেই চোখটা যেন আটকে গেল। ওদের যে একসাথে এত সুন্দর মানায় তা এর আগে কখনো হয়তো বোঝেও নিও। বারবার ছবিগুলো দেখতে থাকলো, আর সাথে মুখের মধ্যে যেন একটা লজ্জামাখা হালকা হাসি ফুটে উঠেছে। মনে হলো একবার গিয়ে অনিককে দেখায়। ছুটে গেল অনিকের কাছে, ফোনটা বাড়িয়ে বারবার বলল অনিককে ছবিগুলো দেখতে, কিন্তু অনিকের যেন কোনো কিছুতেই যায় আসে না। অনিকের এরকম ব্যবহার দেখে নিজেকে আর সামনে রাখতে পারল না রিমি। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে অনিকের মুখের সামনে থেকে হঠাৎ পেপারটা সরিয়ে রেগে চিৎকার করে বলে উঠল, আর কত ইগনোর করবে আমাকে? বাচ্চাদের মতো কেন করছো? আর কতদিন ধরে পড়ে থাকবে সেদিনের ঘটনার জন্য? অনেক তো হলো। অনেক রাগ ভরা চোখে একবার তাকালো রিমির দিকে, তারপরেই আবার মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। রিমি তাতেও থামল না, তখনও অগ্নিবর্ষণ চলছেই। অনিক আর নিজেকে শান্ত রাখতে পারল না। উঠে দাঁড়িয়ে রিমির হাত দুটো পেছন দিকে নিয়ে ধরে অন্য হাত ধরে মুখটা ওপরের দিকে টেনে ধরল। তুমি ভেবেছোটা কি? হ্যাঁ, সবকিছু তোমার মতো করে চলবে। প্রথমে তোমার ইচ্ছে হয়েছিল আমার সাথে না কথা বলতে, নিস্তব্ধতা বজায় রাখতে। তখন আমার হাজার ইচ্ছে থাকলেও আমি তোমার সাথে কথা বলতে পারতাম না, বা বলতে গেলেও তুমি আমাকে ইগনোর করতে, যেন আমি তোমার জীবনে এক্সিস্টই করি না। আমাকে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হতো, এই কিছু ভুল করে ফেললাম না তো। এখন হঠাৎ করে তোমার রং বদল হচ্ছে, আমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তার জন্য আমাকে সেটাই করতে হবে। সবকিছু তোমার ইচ্ছে মতো চলতে পারে না রিমি। আমি নিজে একটা মানুষ, আমার নিজের ইচ্ছে ভালো লাগার দাম আছে। আর রইল তোমার ওই ছবি, যেখানে আমরা নিজেরাই একে অপরের সাথে সুখী না, খুশি না, সেখানে ওই ছবি নিয়ে কি করব? সেটা তো লোক দেখানোর জন্য। যাও, ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করে দাও, যাও। লোকে ভাববে আমরা খুব সুখী দম্পতি, বাহবা দেবে, তাতে আনন্দ পেয়ে যাবে। তো সেটাই করো, যাও। আমাকে সব দেখাতে এসো না। যেদিন আমাকে মন থেকে আপন করে নিতে পারবে, যেদিন মন থেকে আমাকে তোমার স্বামী হিসেবে মানতে পারবে, সেদিন বলো। আর যদি মনে হয় যে এই সম্পর্ক থেকে মুক্তি চাও, তাহলে সেটাও বলো। তুমি মুক্ত, বেঁধে রাখা আমার স্বভাব না।
এরপরেই রিমিকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল অনিক। দুপুরের খাওয়াটুকু অবধি খেলো না। রিমি নিজেকে আর সামলাতে পারল না, ওইভাবেই ঘরের এক কোণে বসে কাঁদতে রইল। ও জানে না ওর সাথে এটা কি হচ্ছে, ও জানে না অনিক এরকম কেন করছে, ও জানে না ও নিজে কি চায়। শুধু এটুকু বুঝতে পারছে যা হচ্ছে তা ও চায় না। এইভাবে একই বাড়িতে দুজন অপরিচিতের মতো থাকতে ও পারবে না। চোখের জল মুছে নিজের ঘরে গিয়ে ট্রলি ব্যাগটা বার করলো আলমারির মাথা থেকে। এরপর নিজের সব জামা কাপড় বার করে ব্যাগে ভরতে শুরু করলো। আর কোনো মতেই এখানে ও থাকবে না, ফিরে যাবে কলকাতা। আর যদি অনেক নিজে সত্যিই চায় এই সম্পর্ক থেকে বেরোতে, তবে সেটাই ও করে দিয়ে যাবে। জামা কাপড় গোছাতে গোছাতে চোখের জলে ভিজে চলেছে রিমি। এতটা কষ্ট কেন হচ্ছে ওর তাও জানে না, শুধু বারবার মনে পড়ছে এতদিনের সব স্মৃতি। খুব কষ্ট হচ্ছে ওর অনেককে ছেড়ে যেতে। অর্ধেক জামা বিছানায় ফেলে রেখেই মেঝেতে খাটে হেলান দিয়ে বসে কেঁদেই চলল রিমি। ওইভাবেই কাঁদতে কাঁদতে কখন যে শুয়ে পড়েছে রিমি তার টের পায়নি। বিকেল গড়িয়ে যখন সন্ধে হয়ে এসেছে, দরজায় বেল শুনে ছুটে গেল রিমি। অনেক ফিরেছে। দুজনে কেউ কারোর সাথে কথা বলল না, তবে রিমির চোখ মুখের দিকে তাকিয়ে অনেক ভালোই বুঝতে পারল ও সারাদিন কান্নাকাটিই করেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার আর সাহস হলো না। রিমি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। অনেক রান্নাঘরে ঢুকতেই বুঝতে পারল খাওয়া দাওয়া কিচ্ছুটি হয়নি ওর। সারাদিন না খেয়ে দিয়ে শুধু কান্নাকাটি করেছে। দরজায় বেশ কয়েকবার কড়া নেড়ে ডাকলো, কিন্তু রিমি কোনো সাড়া দিল না। খানিক বাদে খাবারের থালা সাজিয়ে নিয়ে এসে দরজার সামনে টোকা নেড়ে বলল, রিমি, আমিও সারাদিন কিছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আমি খাবার নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছি, তুমি কি আমার কথাও ভাববে না? খাবারটা যখন রান্নাঘরে রাখতে যাবে ঠিক তখনই দরজা খোলার আওয়াজ পেল অনেক। রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে রিমি। এরপরে নিজের হাতে রিমিকে খাইয়ে দিল অনেক, আর তারপর নিজেও খেলো। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে যাওয়ার সময় চোখ গেল রিমির ঘরে। দেখলো ট্রলি ব্যাগটা বিছানার উপর রাখা, তাতে জামা কাপড় প্রায় রাখা হয়ে গেছে, আর কয়েকটা বাইরে পড়ে রয়েছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল অনিকের। স্বপ্নেও ভাবেনি যে রিমি এইভাবে ওকে ছেড়ে চলে যাবে। কত কিছু ভেবে চলেছে ও মাথায় হাত দিয়ে, এমন সময় রিমির কথায় ওর সম্বিত ফিরল। কাল তুমি কখন বেরোবে অফিসের জন্য? আসলে আমার একটু কাজ আছে তো তাই। রিমির কথা শেষ হওয়ার আগেই অনিক বলল, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, তোমার যা খুশি করো, তুমি তো স্বাধীন। বলেই সাথে সাথে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। ভাবতেও পারেনি রিমির সাথে আজই ওর শেষ দিন। কাল থেকে এই ঘরটা কতটা ফাঁকা হয়ে যাবে, ওর জীবনটা কতটা ফাঁকা হয়ে যাবে ভেবেই ওর বুকটা ভারী হয়ে যাচ্ছে। রিমি যদিও কিছুই বুঝতে পারল না অনিকের কথার মানে। বলতে চেয়েছিল কাল শিবরাদির সাথে একটু বেরোবে, হয়তো দেরি হবে, কিন্তু না শুনেই ও চলে গেল। ঘরে ঢুকে জামা কাপড় শুদ্ধ ট্রলি ব্যাগটা আলমারির ভেতরে রেখে শুয়ে পড়ল। পরদিন সকালে রিমির ঘুম থেকে ওঠার আগেই অনেক বেরিয়ে গেছে। নিজেই চা জল খাবার করে নিয়েছে। নিমকিতের আসার অবধি অপেক্ষা করেনি। নিমকিত এলে ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে নিজেও শিবরাদির সাথে বেরিয়ে পড়ল রিমি। শিবরাদি আগেই পৌঁছে অপেক্ষা করছে নদীর ওপারে। রিমির একটু দেরি হয়েই গেছে বটে, কাল সারা রাত তো এমনি চোখের পলক এক করতে পারেনি। সকালের দিকে একটু ঘুমটা এসেছিল, তাই ফলস্বরূপ একটু দেরিই হয়ে গেল। দিদি, আমার খুব দেরি হয়ে গেল গো। তোমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো বলো। আরে না, ঠিক আছে, চলো। সামনেই চড়াই রাস্তা, হেঁটেই কিন্তু উপরে উঠতে হবে, আর কোনো উপায় নেই। ভেবে নাও, পারবে তো? পারবো বই কি। চলো তবে। ছোট একটা কাঁচা রাস্তা দিয়ে উপরে উঠতে শুরু করলো ওরা। পুরো ঘন জঙ্গলে ভর্তি।
এতদিন লোক চলাচল না থাকায় রাস্তাও সবুজ প্রাণের সৃষ্টি করে ফেলেছে এতদিনে। মানুষজন যে ভুলেও এদিকে পা বাড়ায় না তা বেশ ভালোই স্পষ্ট। রাস্তা আস্তে আস্তে বেশ খাড়া হচ্ছে, আর ওপরে ওঠা ততটাই কঠিনতর হয়ে উঠেছে। পাহাড়ে এরকম পায়ে হাঁটার সুযোগ ওদের খুব একটা হয়নি, তাই ভালোই অপারদর্শিতার ছাপ ফুটে উঠেছে। না, যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয় এই যাত্রা। গন্তব্যে পৌঁছানোর আগেই শরীর যেন ছেড়ে দিতে চলেছে। রাস্তা কোথাও এমন ঘন জঙ্গলে ঢাকা যে বন্য পশুর ভয় থাকতে পারে, কোথাও আবার এমন খাড়া যে মাটিতে ঝুঁকে অবলম্বন খুঁজে এগোতে হচ্ছে। অনেক কষ্টে তো দুজনে দুটো কাঠের ছড়ি জোগাড় করল, তাও যেন এখন অর্থহীন। এই রাস্তায় চলতে চলতেই দুজনে গ্রামবাসী আরও সকলকে দু চারটে গালিগালাজ করে দিল। অবশ্য করবে নাই বা কেন, ওদের এই গুজবের জন্যই তো আসল রাস্তাটা বন্ধ পড়ে রয়েছে। রাস্তাটা খোলা থাকলে ওদের আর এত কষ্ট করতে হতো না। অবশ্য কষ্ট না করলে তো কেষ্টও মেলে না। গুপ্তধন পাওয়ার জন্য এইটুকু কষ্ট সহ্য করতে ওরা ভালোই রাজি। গল্পগুজব হাসি ঠাট্টা করতে করতে প্রায় অনেকটা পথই ওরা পেরিয়ে এসেছে। প্রায় 4 ঘন্টা হয়েই এসেছে। সকালে জল খাবার খেয়ে এলেও পেটে এইবার ছুচোর দৌড়াদৌড়ি শুরু। কিন্তু এরকম জায়গায় খাবার সাথে থাকলেও তো আর বের করে খাবার সুযোগটুকু নেই, তাই অপেক্ষা করা ছাড়া গতিও নেই। যাত্রা একটু রোমাঞ্চকর করে তোলার জন্য শিপ্রাদি নিজের বিয়ের পরের সময়ের কথাবার্তা শুরু করে দিল। রিমিকে একটু খোঁচা মারলেও দেখলো রিমি খুব একটা কিছু বলছে না। বুঝতে পারল ঠান্ডার শহরেও ভালোই গরম আবহাওয়া। এই ব্যাপারে জিজ্ঞেস করলেও খুব একটা কিছু জানা গেল না। বুঝলো রিমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তাই শিপ্রাদিও খুব একটা জোর করল না। কথা বলতে বলতে এর মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছিল। অসাবধানতাবশত শিপ্রাদির পা ভুল পাথরে, আর ব্যাস। তৎক্ষণাৎ রিমি হাতটা ধরল, ভাগ্যিস, না হলে যে কি হতো কে জানে। শিপ্রাদির ভেতরটা ঠান্ডা হয়ে এসেছে, গা হাত পা এখনো কাঁপছে, জোরে জোরে শ্বাস পড়ছে। আর রিমি কোনো রকমে ওকে একটা পাথরের উপর বসিয়ে শান্ত করার চেষ্টা করে চলেছে। বেশ খানিকক্ষণ বাদে অনেকটা স্থির হলো সে। এরপরেই শিপ্রাদি কিরকম যেন একটা বেঁকে বসলো। আমার কিরম একটা লাগছে, শরীর মন কিছুই ভালো ঠেকছে না। আজ না ফিরেই চলি, অন্যদিন সুযোগ করে আবার আসবো। এই বাবা, এসব কি বলছো বলো তো? এতটা এসে ফিরে যাবে দিদি? আচ্ছা, যারা ট্রেকিংয়ে যায় বলো তো, তাদের কত কি ফেস করতে হয়? অ্যাডভেঞ্চারে বেরিয়ে একটু তো রিস্ক থাকবেই বলো, নাহলে থ্রিলিং ব্যাপারটার মজা কই? শোনো, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি থাকতে তোমার কিছু হতেই দেব না। একটু না হয় আমরা অপেক্ষা করি, তারপর তোমার যখন মনে হবে তুমি ঠিক আছো তখন আমরা এগোবো, বুঝলি? তো তোমার মনে হচ্ছে না এইটা তুমি বাধা? ভগবান বোধহয় আগে আমাদের সাবধান করে দিল গো। সেখানে আবার আমাদের এগোনো কি ঠিক হবে? এমনি এতটা দেরি হয়ে গেল, অন্যদিন হয় ভোর ভোর করে এসে পড়বো। মুখটা নিচু করে মলিন সুরে রিমি বলল, এসব কুসংস্কারে তুমিও বিশ্বাস করছো? যাই হোক, তোমার মনের অবস্থা বুঝতে পারছি দিদি। ঠিক আছে, তবে খাওয়াটা সেরে নিয়ে চলো ফিরেই যাই। শিপ্রা বুঝতে পারল রিমির একদম ইচ্ছে নেই ফিরে যাওয়ার, মন পড়ে আছে অন্যদিকে। এত ইচ্ছে মেয়েটার, এত কাছাকাছি এসে ফিরে যেতে হবে ভেবেই বেচারি মুষড়ে পড়েছে। কি জানি আবার কি ভাবলো শিপ্রা। তারপর ব্যাগ থেকে খাবারের বাক্স বার করে ওর হাতে দিয়ে বলল, চলো তাড়াতাড়ি খেয়ে ফেলো। ওপরে পৌঁছে যে খাওয়ার কথা তোমার একদম মাথায় থাকবে না, সেই আমি ভালোই জানি। রিমি অবাক হয়ে শিপ্রাদির দিকে তাকালো। তারপরেই কিরকম যেন একটা যুদ্ধজয়ের হাসি ফুটে উঠল ওর মুখে। ধীরে ধীরে সূর্যের তেজ কমছে। বড় বড় গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো তখন কমই এসছে। দূরে দেখতে পাচ্ছে ওই মায়াবী প্রাসাদ,
তখনও সূর্যের হালকা আভায় নিজেকে ভিজিয়ে রেখেছে। এরপর খাওয়া দাওয়া সেরে ওরা আবার এগোনো শুরু করলো। পথ এখনো অনেকটা বাকি, প্রায় 3টে বেজে গেছে। আরও খানিকটা পথ পেরিয়ে ওরা অবশেষে পৌঁছলো সেই বাংলোর সামনে। দূর থেকে না যতটা মনে হয়, সামনে থেকে তার 1000 গুণ বেশি মায়াবী। চারদিকে ঘন পাহাড়ি জঙ্গল, আর মাঝখানে এক পাহাড়ের চূড়ায় কত বছর ধরে সে বিদ্যমান। 2 তলা সেই বাড়ি, প্রায় 2 বিঘে জায়গা জুড়ে অবস্থান। চারপাশটা একেবারে ঘুরে দেখাও তো মুশকিল। পাহাড়ের চূড়ার উপর বেশ কিছু জায়গা জুড়ে সমতলের চাদর তৈরি করে তার উপরে এই বাংলোর রচনা। পাশ দিয়ে একটা পাহাড়ি ঝর্ণার কন্যা। আকারে সে প্রকৃত ঝর্ণার সাথে তুলনার যোগ্য নয়। এত বছর ধরে মানুষজন এই জায়গা ত্যাগ করলেও প্রকৃতি তার নিয়ম মোটেও বদলায় না। জলের ধারা তার পথ পরিবর্তন করেনি, ঠিকই কোথা থেকে বেয়ে বেয়ে এসে গিয়ে মিশেছে তিস্তায়। আর একপাশেই একটা প্রকাণ্ড বড় গাছ। এতদিনে নিজের প্রাণ আর বাঁচিয়ে রাখতে পারেনি। তবে হ্যাঁ, বলা যায় এই প্রাসাদকে রক্ষণাবেক্ষণের ভার পেয়েছে যেন। বিশাল প্রকাণ্ড তার আকার, উচ্চতায় 4 তলা বাড়ির সমান লম্বা। চারদিকে নিজের ডালপালা ছড়িয়ে রেখেছে, যেন সব রকম ভাবে এই বাড়িটাকে আগলে রাখার প্রয়াস। গাছে প্রকাণ্ড ডালপালা, একটি মাত্র পাতারও অস্তিত্ব নেই। গাছের উপরের দিক দিয়ে কি সব পাখি যেন উড়ে বেড়াচ্ছে। দিনের বেলায় এমন একটা অন্ধকার মায়ার সৃষ্টি করেছে যা দেখলে গা শিরশির করে ওঠে। না জানি রাতের বেলা হঠাৎ করে এই গাছের দিকে চোখ পড়লে কত মানুষের অকস্মাৎ প্রাণ যেতে পারে। বাংলো ঠিক সামনে বিশাল বড় একটা লোহার দরজা, যা এতদিন জং ধরে ক্ষয়ে যেতে বসেছে। যত রকমের বন্য পরগাছার আস্তানা সেখানে। বাইরে থেকে যা নজরে পড়ছে তা কেবল পরপর কিছু জানলা আর প্রকাণ্ড একটা কাঠের দরজা। দোতলায় এক প্রকাণ্ড বিস্তৃত বারান্দা, আর তারপরেই সারি সারি জানলা দরজা। কিছু জানলা দরজার অবস্থা খুব শোচনীয়। স্থানে স্থানে পরগাছা, বন্য গাছপালা। একটা ভাঙা জানলার বাইরে থেকে দেখা যাচ্ছে শুধুই অন্ধকার, আর স্থানে স্থানে জন্মানো বন্য আগাছা। এখানে আশেপাশে কোনো বন্য পশু অবধি দেখা যাচ্ছে না। আছে শুধু এক অদ্ভুত নিশ্চুপতা, এক মন মুগ্ধকর শান্তি, যা শরীরের সমস্ত ক্লান্তিকে সরিয়ে দিয়ে মনের উচাটনগুলোকে গ্রাস করতে সক্ষম। এই উঁচু থেকে নিচের গ্রামকে এতটা সুন্দর লাগতে পারে কখনো ভাবা যায় না। সাথে তিস্তার অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটন স্থানকে হার মানাতে সক্ষম। রিমি নিজেকে আর সামলে রাখতে না পেরে দরজার সামনে এগিয়ে গেল। শিপ্রাদি তখনও ওই দূরেই দাঁড়িয়ে। রিমি অনেকবার দরজাটাকে ঝাঁকালো, ভেবেছিল এতদিনে জং ধরে থাকার কারণে কয়েকবার ঝাঁকালেই দরজাটা ভেঙে পড়বে। কিন্তু সবকিছু এতটাও সহজ ছিল না। পুরনো হলেও কি হবে, ভালোই জোর আছে। শিপ্রাদি একটা বড় পাথরের চাই তুলে নিয়ে বলল, নাও, এটা দিয়ে মারো, এইবার নিশ্চয়ই ভেঙে যাবে। রিমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারল তালার ওপর, আর সাথে সাথে তালাটা ভেঙে নিচে পড়ল। ভেতরে ঢুকতেই হঠাৎ করে পাখিদের বিশাল কিচিরমিচির। এতক্ষণ যেই পাখিগুলো গাছের উপরে উড়ে বেড়াচ্ছিল সেগুলো কোথায় যেন উড়ে পালালো। অদ্ভুতভাবে মাটিটা কিরকম যেন গরম, যা সচরাচর দেখা যায় না। রিমি বিশাল আগ্রহের সাথে সব জায়গা ছুটে বেরোলেও শিপ্রাদির কিন্তু কোনো দিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু মনে হচ্ছে রিমির যা দেখার দেখুক, আর তাড়াতাড়ি যেন ওরা বাড়ি ফেরে। ওদিকে রিমি কিরকম যেন শিশু সুলভ আচরণ শুরু করেছে, এদিক থেকে ওদিক বরাবর ছুটেই চলেছে। আর শিপ্রাদি কেবলই দূরত্ব বজায় রেখে চলেছে, আর মনে মনে ভাবছে এখানে আসাটা বোধহয় ঠিক হয়নি। এরপরেই রিমি দৌড়ে প্রধান ফটকের সামনে উপস্থিত। বাবা, কি বিশাল বড় সে দরজা, প্রায় 2 মানুষের উচ্চতা সমান। আর পাশে এক একটা ভাঙা জানলার লোহার রডগুলো দেখা যাচ্ছে। দরজা দেখে বোঝাই যাচ্ছে একা ওর পক্ষে এই দরজা ভাঙা সম্ভব হবে না। শিপ্রাদিকে ডেকে আনলো। শিপ্রাদি বারণ করতে শুরু করলো, এত দূর অব্দি ঠিক ছিল, কিন্তু
এইবার দরজা ভাঙাটা ভীষণ বাড়াবাড়ি হয়ে যাবে। একেই এখানে আসা নিষিদ্ধ, এরপর যদি দরজা ভেঙে আমরা দুজনে ঢুকে পড়ি ভেতরে, এটা ভুলেও কেউ দেখলে কিন্তু বিশাল রকমের ফসার সুযোগ আছে। ছেড়ে দাও। শিপ্রাদির কোনো কথা না শুনেই রিমি পাথরের চাইটা ছুঁড়ে মারল দরজার ওপরে। ভেবেছিল কোনো লাভ হবে না, কিন্তু অদ্ভুতভাবে তালা নিচে ভেঙে পড়ল, আর সাথে সাথে দরজা খুলে গেল। সবকিছু একরকম যেন সাজানো মনে হলো। মনে হচ্ছিল এতদিন ধরে যেন দরজাটা শুধু অপেক্ষা করেই ছিল কেউ আসুক আর তাকে এই বাঁধন থেকে মুক্ত করুক। দরজা খোলার সাথে সাথেই বাইরে বেরিয়ে এলো এক ঝাঁক বাদল, আর তার সাথে একটা বদ্ধ দমকা হাওয়া, কি বিদঘুটে গন্ধ, যা এতদিন ধরে ঘর বন্ধ হয়ে থাকার কারণে ভীষণ স্বাভাবিক। একটা বিশাল মোটা ঝুলের আবরণ একটা নিচ থেকে 20 আনা কাঠ দিয়ে কাটিয়ে ভেতরে ঢুকলো। কি ঘুটঘুটে গা ছমছম করা অন্ধকার, আর তার সাথে দম বন্ধ হয়ে আসা বিষাক্ত বাতাস। এক হাত দিয়ে মুখ চেপে আরেক হাত দিয়ে ফোন বার করে ফ্ল্যাশ লাইটের আলোয় গুটি গুটি পায়ে সামনে এগোতে শুরু করলো রিমি। শিপ্রাদি তখনও বাইরেই দাঁড়িয়ে। রিমি বেশ কয়েকবার ডাকার পরে কাজুমাজু করে ভেতরে ঢুকলো। চারপাশে আলো ফেলে রিমি দেখতে শুরু করলো। হাতে সময় যে খুব কম। ওদিকে বিকেল হয়ে এলো প্রায়। আলো থাকতে থাকতে বেরোতেও হবে। তার মধ্যে শিপ্রাদিও তাড়া দিচ্ছে। একতলায় তেমন কিছুই দেখার মতো নেই, কেবল বিশাল বড় বড় সব আসবাবপত্র, চেয়ার, খাওয়ার জায়গায় বিশাল বড় এক রাজকীয় চেয়ারের টেবিলের সম্ভার, যা দেখেই চোখে তাক লেগে যায়। সিঁড়ি বেয়ে ওপরে উঠল রিমি। শিপ্রাদি আর যেতে চাইল না, নিচেই দাঁড়িয়ে আশপাশ দেখতে থাকলো। ওপরে উঠেই পরপর এক একটা ঘর দেখতে থাকলো। ভাগ্যি সেখানে ঘরগুলো তালা মারা নেই। কি বিশাল বড় সব ঘর! কোনো ঘরে 6-7 জনের আরাম করে ঘুমানোর মতো বড় বিছানা, তা কোনো ঘরে বই খাতার সম্ভার, আবার কোনো ঘরে বাদ্যযন্ত্রে ভরা, হয়তো নাচ গানের আসর বসতো, কোথাও বৈঠকখানা, কোথাও নানা রকমের হাতে আঁকা ছবির শোভাবর্ধন। যতই এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে ততই যেন চোখে তাক লাগিয়ে যাচ্ছে। এই ধুলো মাখা কুচকুচে অন্ধকারেও এত তীব্র আকর্ষণ। না জানে তখন সকলের আনাগোনায় প্রাণের অস্তিত্ব থাকার সময় এই সৌন্দর্য, মাধুর্য, আকর্ষণ আরও কত বেশি ছিল। এক এক করে সব ঘর পেরিয়ে একদম কোণের ঘরে যখন রিমি এলো, তখন দেখলো বাইরে কি সব সুতো তাবিজ দিয়ে বেঁধে রাখা আছে ঘরটা। বুঝতে পারল নিশ্চয় এইখানেই কোনো রহস্য আছে। তাকে ঘিরে এত লোকের মনে ভয়। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ভয় দেখানোর জন্য এইসব করে রেখে গেছে। ভেতরে না জানি কি না কি গুপ্তধন হবে, বা হতেই তো পারে জমিদার বা অন্য কেউ নিজের অবৈধ সম্পত্তি লুকিয়ে রাখার জন্য এসব করেছে। মানুষের ভয়কে কাবু করতে পারলে আর কি, ভুলেও সেখানে কেউ পাও মারাবে না। অথচ জমিদারের সম্পত্তিও সুরক্ষিত, আর সাথে আইন আদালতের কৈফিয়তও নেই। রিমির মাথায় কি জানি কি সব ঘুরছিল। ও আর দেরি না করে সঙ্গে সঙ্গে সুতোগুলো খুলে দরজাটা খুলে ফেলল। সাথে সাথে বিশাল একটা দমকা হাওয়া সবকিছু যেন লন্ডভন্ড করে দেবে। সজোরে ধাক্কা খেল রিমি, ছিটকে পড়ল মাটিতে। ভয় গা হাত পা কাঁপছে। মনে হচ্ছে তাহলে কি সত্যি দরজাটা খোলা উচিত হয়নি। বসে বসেই একটু একটু করে পিছনে সরে যাওয়ার চেষ্টা করল ও। আর তারপরেই খানিক বাদে সবকিছু শান্ত, একদমই শান্ত, ঠিক যেমনটা আগে ছিল। রিমির মন থেকে ভয়টাও একটু কমেছে এতক্ষণে। কোনো রকমে উঠে দাঁড়ালো ও। বাইরে থেকে প্রথমে ফোনের আলোটা জ্বেলে উকি মারল ভেতরের দিকে। দূরে দেখা যাচ্ছে কোনো প্রকাণ্ড এক দেবী মূর্তি, কিরকম অদ্ভুত যেন দেখতে। এরকম রূপ সে আগে কখনো দেখেনি। গুটি গুটি পায়ে সামনে এগুলো, আলো ফেলে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করল। দেবীর 6টা হাত, 6টা পা। হাতগুলোর মধ্যে কোনো হাতে খাড়া, কোনো হাতে কাস্তে, কোনো হাতে তরোয়াল, আর কোনো হাতে নরমুন্ডু। আর বাকি দুটো হাত সামনের দিকে বাড়িয়ে তা দিয়ে একটি প্রকাণ্ড একটা সরাবাটি ধরে রেখেছেন।
আর অদ্ভুতভাবে সেই বাটিতেই তার বেরিয়ে থাকা প্রকাণ্ড জিভখানা গিয়ে ঠেকেছে। মুখে আলো ফেলতেই ভয় আঁতকে উঠল রিমি। এত ভয়ঙ্কর তার রূপ, একবার দেখেই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে সক্ষম। সঙ্গে সঙ্গে ওদিক থেকে সরে ঘরের বাকি জিনিসপত্র দেখতে লাগলো। ঘরে তেমন কিছুই নেই, মাটিতে ফেলে রাখা কিছু অদ্ভুত জিনিসপত্র, ছোট ছোট থালা, পুজোর সরঞ্জাম। তবে ঘরের অন্য এক কোণে চোখে পড়ল এক প্রকাণ্ড বাক্স। লোভে জিভ লক লক করে উঠল রিমির। এই তো ওর গুপ্তধনের সন্ধান। উফ, আর কে পায়? জমিদারের আমলের কত হিরে জহরত, কত কিনা হবে। এইসব চোখে দেখতে পাওয়াও সৌভাগ্যের বিষয়। তার থেকে বড় কথা, সকলকে প্রমাণ করে দিতে পারবে ওনারা যা ভাবতেন সব ভুল। আসল কারণ এটা। দৌড়ে ছুটে গেল সেদিকে, কিন্তু বাক্সটা খুলতেই সেগুড়ে বালি। সমস্ত আশায় জল ঢেলে গেল। ওই বাক্সের মধ্যে তো কোনো গুপ্তধন নেই, বরং আছে গোটা কয়েক মাথার খুলি আর বেশ কয়েকটা বড় বড় হাড়। এই জমিদার নির্ঘাত হাড়ের বিজনেস করত। ওসবের মধ্যে ঘেন্নাতে আর হাত দিতেও ইচ্ছে করছে না। তবু ভাবল, যদি এইসবের ভেতরে কিছু থেকে থাকে। লোভ অদ্ভুত এক জিনিস, মানুষকে কখন যে কি করিয়ে বসে কে জানে। আলো ফেলে হাড়গুলোকে সরাতে যাবে, তখন ডান হাতের দিকে তাকিয়ে কিরকম একটা নাক ছিটকালো রিমি। এরপরে বাম হাতটা ভেতরে দিয়ে হাড়গুলো সরাতে থাকলো। এরপরে সরাতেই দেখতে পেল একটা মোটা বই রাখা ভেতরে, আর তার সাথে ছোট একটা কৌটো। অনেক চেষ্টা করেও কৌটোটা খুলতে পারল না রিমি। অগত্যা বইটা তুলে নিল। দেখল তাতে কি সব অদ্ভুত ছবি আঁকা, বিচিত্র সব ছক কাটা, আর তার সাথে কিছু বিবরণ। পড়তে শুরু করবেই কি এমন সময় শিপ্রাদির চিৎকার শুনতে পেল। বই আর কৌটো নিয়েই ছুটে গেল রিমি। দেখল শিপ্রাদি মাটিতে বসে মাথা পা দুটোর মাঝখানে গুজে কিরকম কেঁপে চলেছে ভয়। রিমি গায়ে হাত দিতেই আরও ভয় চমকে উঠল। তারপর যখন বুঝলো সেটা ও, শক্ত করে জড়িয়ে ধরল। রিমি অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। গোটা শরীর থরথর করে কাঁপছে শিপ্রাদির। রিমির আর একটা কথাও না শুনে ও ওই অবস্থাতেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। রিমিও পেছন পেছন দৌড়ালো। ততক্ষণে বাইরে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। সূর্যের আলো আর নেই, পথ ভীষণ দুর্গম। শিপ্রাদি একবারও পেছনে না তাকিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি নামা যায় সেটার চেষ্টা করতে লাগলো। যেখানে দৌড়ানো সম্ভব সেখানে দৌড়াচ্ছে। রিমিও পেছন পেছন ছুটছে, সাথে হাজারটা প্রশ্ন করে চলেছে। কিন্তু শিপ্রাদি আর একটাও প্রশ্নের উত্তর দিল না, শুধু ছুটেই চলল। এরকম তাড়াহুড়ো করে নামার জন্য বেশ কয়েকবার আঘাতও পেল, পায়ে দু চার জায়গায় কাটলো অবধি, কিন্তু তাতেও কোনো তোয়াক্কা করল না শিপ্রাদি। এখন যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নেমে তিস্তার ওই পারে পৌঁছানোটাই ওদের সবচেয়ে বড় লক্ষ্য। রিমি ওদিকে ভেবে চলেছে, এমন কি হয়েছে যে শিপ্রাদি এরকম ব্যবহার করে চলেছে। অবশেষে ওরা পৌঁছালো তিস্তার ওই পারে। ততক্ষণে ফোনে নেটওয়ার্ক ফিরে এসেছে। শিপ্রাদি ফোন নিয়েই দেখলো প্রবীরদার বেশ অনেকগুলো মিসড কল। সাথে সাথে ফোন করে জানিয়ে দিল সে ফিরছে। ওদিকে রিমি দেখলো ওর ফোনে কোনো ফোনই আসেনি অনেকের। মনটা একটু খারাপ হলো। তারপরেই ভাবলো, এরকম আশাই বা ও কেন করছে। অনেকের সাথে তো ওর এত মধুর সম্পর্কও নয় যে সারাদিন একবার খোঁজ নেওয়ার কথাও মনে পড়বে। ফোনটা চুপচাপ আবার ব্যাগে ভরে দিয়ে রিমি এইবার শিপ্রাদিকে চেপে ধরল। বলতেই হবে আজ কি হয়েছে। শিপ্রাদি কিছুতেই কিছু বলতে চাইছে না, তাও রিমি জোর করায় শেষে মুখ খুলতে বাধ্য হলো। আমি দেখেছি ওকে, সত্যি সত্যি এখানে অশুভ শক্তির বাস। আর জানি না হয়তো আমাদের ওখানে যাওয়াতে সে জেগে উঠেছে কিনা। একটা প্রচন্ড জোর বাতাস, আর তারপরে কে যেন কানে কানে বলে গেল, আমায় নিয়ে যা সাথে করে। পিছনে যখন ঘুরলাম ওখানে কেউ ছিল না। আমি স্পষ্ট নিজের কানে শুনেছি এটা। শুনেই রিমি হেসে গড়াগড়ি। বাবা, তুমি আমায় বাঁচালে বাবা। কি না কি ভাবছিলাম। শোনো, এইবার একটু সিরিয়াল দেখা বন্ধ করো।
ভুল ভাল জিনিসপত্রগুলো মনের মধ্যে ভেবেই চলেছ। তোমার সাথে এরকম কেন হলো বলো তো? আমি তো ওপরে গেলাম, প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখলাম। আমার সাথে তো এরকম হওয়ার কথা ছিল তো? সেখানে আমি তো কিছু দেখলাম না, শুনলামও না। আর তুমি নাকি বাড়িতে ঢুকে ওই নিচে দাঁড়িয়েই পিশাচ দর্শন করে ফেললে। ওফ পারো, তোমার কথা যদি ঠিক হতো তাহলে এতক্ষণে তোমার অশুভ শক্তি আমার সাথে ওখান থেকে বেরিয়ে এসেছে, আর এইবার আমার সাথে আমার বাড়িও যাবে, খাবে দাবে ঘুমোবে, তাই তো? বাবারে হাসালে বটে তুমি আমায়। উফ, এসব না ভেবে যাও, একটু বাড়িতে গিয়ে রেস্ট করো। তোমার কর্তা তো আবার অপেক্ষা করে বসে আছে গো। আমি মিথ্যে বলছি না, আর জানি সেটা আমার কোনো মনের ভুলও নয়। যাই হোক, একটা কথাই বলবো, আজকের ব্যাপারে কাউকে কিছু জানিও না। এটা গ্রাম, এখানে মানুষজনের বিশ্বাস অন্যরকম। আমাদের জীবনের সমস্যা বাড়বে এতে। আর ভুলেও ওদিকে পা বাড়িও না, আমি তো জীবনেও না। আর হ্যাঁ, সাবধানে থেকো, কোনো অসুবিধা হলে জানিও। আমি চললাম। ওদিকে অনেক কাজ থেকে ফিরেছে অনেক আগে, সন্ধে সন্ধে। দরজা খুলেই ভেতরে ঢুকে দেখলো গোটা বাড়ি অন্ধকার। আস্তে করে রিমির ঘরের দরজাটা টেনে দেখলো বিছানাপত্র সব সুন্দর করে গোছানো। আলমারির ওপরে ট্রলি ব্যাগটাও নেই। বুঝতে পারলো রিমি চলে গেছে ওকে ছেড়ে, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো একবার জানানোর প্রয়োজনটুকু বোধ করলো না। হ্যাঁ, ও যদিও নিজেই বলেছিল রিমিকে যে ও চলে যেতে পারে, কিন্তু তাই বলে কি সত্যিই চলে যাবে? একবারও বুঝবে না ওর অভিমান? অবশ্য রিমি হয়তো মনে মনে এটাই চাইছিল, আর তার জন্যই অনেকের একবার বলার সাথে সাথেই ও বেরিয়ে গেছে। এই সুযোগেরই তো অপেক্ষায় ছিল ও। কিন্তু অনেকের মেনে নিতে যে বড্ড কষ্ট হচ্ছে। এতদিনের একটা অভ্যেস, সেটার হঠাৎ বদল। প্রতিদিন কাজ থেকে ফিরে রিমির হাতে চা, না, আর তা পাবে না ও। এখানে আসার পর থেকে ওদের সম্পর্ক কত সুন্দর হচ্ছিল, একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল অন্তত, সেটাও ভেঙে গেল আজ। বাড়িটা কিরকম খাঁ খাঁ করছে, বড্ড প্রাণহীন লাগছে। রিমির কথাগুলো, ওর হাঁটার শব্দ, কাজকর্মের টুকটাক, ওর বিরক্তি ভরা চাহনি, কখনো খিলখিল করে হেসে ওঠা, ওর ওই প্রাণোচ্ছল মুখটা, ওর গায়ের সেই মাতাল করা মিষ্টি গন্ধ, সবকিছুই যেন বড্ড মনে পড়ছে। কি করে এসব ভুলে থাকবে ও? এত সহজে ভেঙে গেল সম্পর্কটা। বিয়ের পর এই প্রথম রিমিকে ছাড়া ও থাকবে, আর সেটাই নাকি চিরতরের বিচ্ছেদ। কিছুতেই আর মাথাটা কাজ করছে না। খানিক বাদে নিমকি এলো। রাতের খাবার তৈরি করে ও চলে গেল, কিন্তু কিছুতেই আর খেতে ইচ্ছে করছে না অনেকের। ঘরের সব আলো বন্ধ করে অন্ধকারে ব্যালকনিতে বসে হুইস্কির গ্লাসে চুমুক দিতে শুরু করলো, আর সাথে ফোনের গ্যালারি ঘেটে রিমির ছবিগুলো দেখতে শুরু করলো। আর তার সাথে স্পিকারে বেজে চলেছে কিছু মন ভাঙার গান। বড্ড কষ্ট হচ্ছে আজ ওর। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের তো আবার কাঁদতে নেই, কষ্ট প্রকাশ করতে নেই, তাই চোখের জলও এতদিনে শুকিয়ে গেছে। এরকমই পাহাড় প্রমাণ অতীত ভবিষ্যৎ নিয়ে ভেবে চলেছে অনেক। একবার ভাবলো রিমিকে ফোন করবে, জিজ্ঞেস করবে ও কোথায় আছে, একবারও কি ফেরা যায় না। তারপরেই আবার ভাবলো রিমি এখন মুক্ত, পিছুটান তৈরির তো কোনো মানে হয় না। আবার ফিরে গেল নিজের কল্পনার জগতে। সাথে চলল গ্লাসের পর গ্লাস হুইস্কি। রাত তখন প্রায় 10:30। এর মধ্যে হঠাৎ কলিং বেলের আওয়াজ। নেশার ঘোর কাটল খানিক বাদে, বেশ কয়েকবার বেলের আওয়াজ শোনার পর। এত রাতে কে আসতে পারে ভেবে ও একটু অবাকই হলো। তাও টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই অনেক তো অবাক, নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছে না। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সামনে রিমি দাঁড়িয়ে, চোখ দুটো খুশিতে ছল ছল করছে অনেকের। নিজেকে আর সামলাতে পারল না অনেক, ঝুঁকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রিমিকে। রিমি বুঝতে পারল না যে হঠাৎ কি হলো ওর। তবে এই আলিঙ্গনকে প্রত্যাখ্যান করার সাহস আজ ওর আর নেই।
দুহাত দিয়ে আজ সেও জড়িয়ে ধরে বরফ যে গলতে শুরু করেছে তার প্রমাণ জাহির করে দিল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। শীঘ্রই আমরা এই গল্পের অন্তিম পর্ব নিয়ে আপনাদের কাছে আবারও উপস্থিত হব। তবে আমাদের গল্প ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব খুব ভালো থাকুন। শুভরাত্রি।